হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমরাও খুব ভালো আছি। এখন তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আমার জীবনের প্রতিটা গল্প, প্রতিটা ঘটনা তোমাদের জানা উচিত। আমি কীরকম, আমার জীবন কীরকম, সমস্তটা জানার অধিকার তোমাদের আছে। তাই আজকে তোমাদেরকে আমার জীবনের সবথেকে বড় একটা ঘটনা শেয়ার করবো বলে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পুরোটা দেখবে, কমেন্ট করবে, ভুল ত্রুটি ক্ষমা করবে। লোকে বলে মোটা মেয়েদের নাকি বাচ্চা হয় না। এই বলে মোটা মেয়েগুলোর, যারা আমাদের মতো মোটা, তাদের কিন্তু মনগুলো ভেঙে দেয়। আমি কিন্তু কোনোদিন এসবকে কানেও নিইনি, কোনোদিন এসব মাথা ঘামাইও নি, ভাবিও নি। 4 বছর হয়ে গেছিলো আমার বিয়ে হয়েছিল। বাচ্চা এসব নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইনি, ঘুরছি ফিরছি এই নিয়েই জীবন চলছিল আমার। তারপরে আমার মাসি শাশুড়ি, মানে আমার হাজব্যান্ডের যে মাসি, তিনি একটা কলকাতার হসপিটালে নার্স ছিলেন। তার হাতেই আমার হাজব্যান্ড হয়েছিল। আর যে হসপিটালে হয়েছিল সেই হসপিটালেই তোমাদের রেহান হয়েছে। সে হঠাৎ করে একদিন আমার শাশুড়িকে ফোন করে। মাসি ওই হসপিটালে সিনিয়র নার্স ছিলেন। মাসি ফোন করেছিল এটা বলার জন্য যে ওকে একবার ডাক্তার দেখিয়ে নেওয়াটা ভালো, কারণ অনেক দিন তো হয়ে গেল। তো তাই জন্য আমার শাশুড়ি মা আমাকে বলে যে মাসি এরকম ফোন করেছিল, তুই কি ডাক্তার দেখাবি? তো ডাক্তার দেখানোটা খুব স্বাভাবিক, আমি তো ডাক্তার সেভাবে দেখাইনি, আর কোনো রকমের কোনো টেস্ট করিনি আমার কোনো শরীরে রোগ আছে কিনা। তো ডাক্তার দেখিয়ে নেওয়াটা ভালো ছিল। তাই বললাম হ্যাঁ দেখাবো। তো মাসি ডক্টর কৌশিক দত্তের নাম্বার দিয়েছিলেন। উনি আমার কাছে, আমি তারামাকে অন্তর থেকে বিশ্বাস করি, ভালোবাসি। তারামা ছাড়া তো আমি কিছু বুঝি না, সকালে চোখ খোলা থেকে রাতে চোখ বন্ধ অবধি আমি তারামা ছাড়া কিছুই বুঝি না। যাই হোক, তো তারামার পরে যদি মানে কেউ আমার গড হয়ে থাকে, বাবা মা শ্বশুর শাশুড়ি, এদের তো জায়গা আলাদা জায়গা, এদের সাথে তো আমি কাউকে তুলনা করতে পারবো না, আর তুলনা করেও আমার কোনো লাভ নেই, পুরোপুরি আলাদা জায়গা করে আমার। তারামার পরে যদি ভগবান হিসেবে কেউ থেকে থাকে সেটা হচ্ছে ডক্টর কৌশিক দত্ত। আমি ওনাকে দেখাতে গেলাম যখন, আমার মনের মধ্যে একটাই খুব ছিল যে আমি তো এত মোটা, আমার শরীরে হয়তো কোনো রোগ ধরা পড়তেই পারে, বাচ্চাও যদি কোনো প্রবলেম হতেই পারে। তো আমি যখন ওনাকে দেখাতে গেছিলাম, প্রথম প্রশ্নটাই ওনাকে আমি করেছিলাম। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কী জন্য দেখাতে এসছো। আমি তখন ওনাকে প্রথম প্রশ্নটা করেছিলাম একটাই, যে ডাক্তারবাবু, আমি তো জানি না আমার শরীরে কোনো রোগ আছে কি না, কিন্তু আমি তো খুব মোটা, আমার কি বাচ্চা হতে কোনো সমস্যা হতে পারে? উনি হেসে বলেছিলেন একটা কথা, তুমি মোটা? 136 কেজির বাচ্চা ডেলিভারি করেছি আমি, সুস্থ বাচ্চা জন্ম দিয়েছে মা, আমার হাতে বাচ্চা হয়েছে, সুস্থ বাচ্চা ছেলে হয়েছে, আর তুমি কি, তোমার মতো এরকম তো ঘরে ঘরে। তখন আমি ডাক্তারবাবুকে বলেছিলাম, ডাক্তারবাবু আমার তো চেহারাটা খুব মোটা, আমি তো নাচ ছেড়ে দিয়েছি, জিম করতাম, জিমও ছেড়ে দিয়েছি, আর আমার ফ্যামিলিতে সবাই যেহেতু মোটা, আমার চেহারাটাও এরকমভাবে ভারী হয়ে যাচ্ছে, আমার কোনো সমস্যা হবে না তো? বললাম, আমি যে টেস্টগুলো দিচ্ছি করাও, আমি তো আছি। ডাক্তারবাবুর কথাতে আমি ভরসা পেয়েছিলাম সেই দিন। আমাকে সমস্ত টেস্ট দিয়েছিল, আমি ওই হসপিটালে সমস্ত টেস্ট করেছিলাম। টেস্ট করতে 1 সপ্তাহ পর আমি ডাক্তারবাবুর কাছে যখন গেছিলাম, ডাক্তারবাবু আমার রিপোর্টগুলো দেখে বললো, তোমার শরীরে তো কোনো রোগ নেই, তুমি একটু সুস্থ নেই, তো তোমার বাচ্চা হবে না কেন? সেই দিন ভেবেছিলাম, আমি অনেকের মুখে শুনেছি মোটাদের নাকি রোগ ধরে নেয়, অনেক রোগ হয়, থাইরয়েড হয়, থাইরয়েড হলে নাকি বাচ্চা হতে পারে না, সিস্ট হলে নাকি বাচ্চা হতে পারে না। আমি এত মোটা হয়েও আমার কোনো রোগ নেই। যাই হোক, খুশি হয়েছিলাম। ডিসেম্বর মাসে আমি ডাক্তার দেখিয়েছিলাম। আমাকে ডাক্তারবাবু বলেছিলেন, কনসিভ করবে যখন তখন তুমি আসবে, তোমার এখন আসার দরকার নেই। এপ্রিলের 7 তারিখে সকালবেলা আমি টেস্ট করেছিলাম। টেস্ট করতে আমার রিপোর্টটা পজিটিভ আসে। আমি বাড়িতে টেস্ট করেছিলাম। আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। আমার বর ঘুমাচ্ছিল, আমি আমার বরকে এসে বললাম যে এরকম আমি টেস্ট করেছি, আমার টেস্টের রিপোর্ট পজিটিভ বেরিয়েছে। তারপর আমার শাশুড়িকে গিয়ে জানালাম, পাশের ঘরে আমার শাশুড়ি থাকেন, শাশুড়িকে গিয়ে জানালাম। আমার বর খুব খুশি হয়েছিল, তখন মনে হচ্ছে সময়টা ছিল 7টা, 6:30 থেকে 7টার মধ্যে। আমার বর আমাকে বাইকে করে নিয়ে ঘুরতে বেরিয়েছিল, আর আমার মাকে আমার মাসি থেকে ফোন করে জানিয়েছিলাম যে আমার রিপোর্ট পজিটিভ। সবার প্রথম জানিয়েছিলাম আমার মাসিদেরকে। সরি, একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, তোমাদেরকে আগেই বলেছি আমি কথা বলতে বলতে ইমোশনাল হয়ে পড়তেই পারি, কারণ আমি খুব
মানে আমি কথা বলতে বলতে আমি কষ্ট পেলে আমি কেঁদে ফেলি। যাই হোক, একটা আনন্দের গল্প বলছি, না কাঁদাটাই ভালো। মাসিদেরকে জানিয়েছিলাম, মাসিরা ঘুমাচ্ছিল, হয়তো কেউ কাজ করছিল, প্রত্যেকে মানে প্রচণ্ড খুশি পেয়েছিল আমার কথা শুনে। তারপর 7 এপ্রিল রিপোর্টটা আমি জানতে পারি। আর আমাদের 8 এপ্রিল আমাদের মানে আমার শ্বশুরবাড়ির সবার সাথে পুরী ঘুরতে যাওয়ার কথা ছিল। তো আমার বর বললো, তুমি তো বাড়িতে টেস্ট করেছো, একবার তুমি মানে ইউরিন টেস্টটা করে নাও, তাহলে একদম কনফার্ম হয়ে যাবো, তোমার পুরী থেকে ঘুরে এসে আমরা ডাক্তার দেখিয়ে নেবো। আমি হ্যাঁ ঠিক আছে। তো আর পরের দিনই আমি ইউরিন টেস্টটা করলাম। করতে আমি যেখানে টেস্ট করেছিলাম সেখানে আমার বলেছিল রিপোর্ট তুমি পরের দিন পেয়ে যাবে। তো আমি তো জানি আমি বাড়িতে টেস্ট করে নিয়েছি, আমার রিপোর্ট যখন পজিটিভ আর কারোর 7 দিনে আমার কোনো কিছুতে বাধা হবে। তো যাই হোক, আমি যখন ট্রেনে, তখন আমি আমার বরকে বললাম যেখান থেকে রিপোর্টটা করিয়েছিলাম সেখানে একটা ফোন করো। তো আমার মনে আছে আমরা সেই সময় বসে ট্রেনে খাচ্ছিলাম, হঠাৎ ওখানে ফোন করতে বললো হ্যাঁ রিপোর্ট পজিটিভ এসছে, আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। তো পুরী ঘুরতে গেলাম। আর তোমাদেরকে আমি পুরীর ব্লগে বলেছিলাম, যারা আমার ব্লগটা দেখেছো তারা জানবে, আমি বলেছিলাম আমি যে জগন্নাথ দর্শন আমি করতে পারিনি কারণ প্রেগনেন্ট ছিলাম বলে। তারপরে তারপর আমি পুরীতে ঘুরে আসি, ডাক্তার দেখলাম। ডাক্তার বললো যে তাহলে তুমি বলছিলে যে তুমি মোটা, তোমার বাচ্চা হতে প্রবলেম হবে, এই হবে, দেখলে না আমি বলেছিলাম তোমাকে যে এরকম কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ডাক্তারবাবুর কথাতে আমার তো ভরসা আমি পেয়েছিলাম প্রথম দিনে গিয়ে। তারপরে কী হলো, তো ডাক্তার আমি দেখাচ্ছি, প্রথম এরকম সব রকমের টেস্ট দিয়েছে, নানা রকমের টেস্ট দিয়েছে, সব কিছু করেছি, সব কিছু ওকে। প্রথম মাসে সব কিছু ঠিক আছে, তারপরে মাসে টেস্ট দিয়েছে, নানা রকমের সব কিছু ঠিক, এভাবে চলছে। তারপর কী হলো, একদিন 5 মাসে অ্যানোমালি স্ক্যান করার পরে আমাকে হঠাৎ করে ডাক্তারবাবু বললো, আমার যে ডাক্তার ছিলেন, মানে কী বলবো, ওনাকে দেখলে হয়তো তুমি সুস্থ হয়ে যাবে, এরকম ডাক্তার। তোমাকে কোনো ভয়ে কী জিনিস, সেই জিনিসটা উনি দেখাতে জানে না। যে ডাক্তাররা অনেক সময় ভয় দেখিয়ে দেয় না, পেশেন্ট কিন্তু তাতেই অসুস্থ হয়ে পড়ে। আর ডাক্তার যদি তোমার মানে কী বলবো ভরসা দেয়, তাতে কিন্তু তোমার আর্ধেক রোগ ঠিক হয়ে যাবে। আমার ডাক্তারবাবু আমাকে সবসময় ভরসা দিত। 5 মাসের পর হঠাৎ ডাক্তারবাবু আমাকে বললেন যে এরকম শ্রেয়শ্রী, তোমার একটু সমস্যা দেখা দিয়েছে। আমি কীরকম সমস্যা? ডাক্তারবাবু বললো তোমার বাচ্চার গ্রোথ মনে হয় একটু কম হয়েছে, বাচ্চার এরকম হার্টের সমস্যা হতে পারে, তোমাকে একটা টেস্ট দিচ্ছি, টেস্টটা তুমি করো, তাতে রিপোর্ট ঠিকঠাক আসে, তাহলে আর তোমার কোনো ভয় থাকবে না বাচ্চা ডেলিভারির সময়। আমি সেই দিন বাড়িতে এসে তারা আমার উপরে খুব অভিমান করেছিলাম যে আমি মা তোমাকে এত ভালোবাসি, আমার সাথে এই জিনিসটা হলো, আমি আমার পেটে যে ছোট্ট বাচ্চাটা আছে তার এরকম হবে। তো তারপরে আমি সবার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে, কিছুজন আমায় বলেছিল হ্যাঁ যেহেতু একটু মোটা, তোর পেটে চর্বি আছে, হতে পারে বাচ্চা হয়তো জায়গা না পেয়ে বাচ্চা হয়তো চেহারা বাড়ছে না। আমি খুব কেঁদেছিলাম সেদিন, খুব কেঁদেছিলাম। আর আমার ওপর খুব অভিমান করেছিলাম যে এরকমই আমার সাথে হওয়ার ছিল, এই খারাপটা। তো যাই হোক, পরের দিন টেস্টটা আমি করেছিলাম। তো যিনি আমার টেস্ট করেছিলেন তাকেই আমি জিজ্ঞাসা করেছিলাম যে ম্যাডাম, আপনি তো আমার টেস্টটা করলেন, আপনার কী মনে হয় এরকম আমার বেবির কি হার্টে কোনো সমস্যা হয়েছে? তো উনি আমাকে বললো না একদম রিপোর্ট ঠিক আছে। এবার রিপোর্ট রিপোর্ট বেরোনোর পর ডক্টরকে দেখাবে, ডক্টর যেটা বললো। কিন্তু আমি তোমার টেস্টটা করে আমি যেটা মনে হলো যে তোমার বেবির কোনো সমস্যা নেই। তো আমি একটু আনন্দই পেলাম, যে এরকম কষ্ট পাচ্ছিলাম, খুব টেনশন করছিলাম। আর প্রেগনেন্সির সময় টেনশন করা উচিত না, শরীর খারাপ করে গেলে হিতে বিপরীত হতে পারে। তো যাই হোক, তো পরের দিন রিপোর্টটা নিয়ে ডক্টর যখন দেখালাম, ডাক্তারবাবু বললেন না, যেটা ভেবেছিলাম একদম ভুল ভেবেছিলাম, তোমার বেবি একদম ওকে আছে, কোনো টেনশনের কিছু নেই। ডাক্তার বললাম ডাক্তার আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, আমি কালকে খুব টেনশন করেছিলাম। তো ডাক্তার বললো না ভয়ের কিছু নেই, সব কিছু ওকে আছে। এবার একটা কথাতে ঢুকছি, টপিকটা পুরোপুরি চেঞ্জ। প্রেগনেন্সির সময় মা হাজব্যান্ড তো একটা আলাদা পার্ট থাকে প্রেগনেন্সির সময়, সেটা আমার বলে না, প্রতিটা মেয়েরই। মা বাবার একটা আলাদা ভূমিকা থাকে, শ্বশুর শাশুড়ির একটা আলাদা ভূমিকা থাকে। আমি প্রথমে বলেছি ওদের সাথে কারোর তুলনা আমি করবো না। যাদের কথা যদি আজ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে না জানাই, তাহলে আমার খুব অন্যায় হয়ে যাবে। প্রথম যার কথা না বললে আমার সব থেকে বেশি অন্যায় হয়ে যাবে এই ভিডিওতে, সেটা হচ্ছে আমার ভাই। আমার একটাই ভাই, আমার দাদা দুটো, আমার ছোট একটা ভাই আছে। ওই ভাই আমার জন্য মানে কী বলবো তোমাদেরকে, এই একটা বছর মানে প্রেগনেন্সির সময় এই একটা বছর আমার যা সাথ দিয়েছে, এরকম মানে কোনো ভাই কোনো দিদির জন্য দিতে পারে না। আমার ভাই প্রত্যেকটা মুহূর্তে, আমি আমার বাপের বাড়িতে যখন ছিলাম প্রত্যেকটা মুহূর্তে ওকে শুধু একটা ফোন করেছি, ও আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি হসপিটালে গেছি সকালবেলা 7টার সময় উঠে, ও আমার সাথে 7টার সময় উঠে আমার বরের সাথে আমার সাথে গিয়ে
ঘন্টার পর ঘন্টা বসে থেকেছে, আমার জন্য প্রচুর করেছে। আমি কি খাবো, আমি কি চটপটা খাবো, আমি কি এই খাবো, আমি কি ওই খাবো, সমস্ত কিছু ও আমাকে এনে এনে মুখের সামনে দিয়েছে। প্রচুর করেছে, প্রচুর করেছে, মানে যত বলবো ততটাই কম। আর একজনের কথা যদি না বলি, সে যদি আমার ভিডিওটা দেখে তাহলে আমার উপর রাগ করবে, সেটা হচ্ছে আমার বোন। নামগুলো আমি উল্লেখ করছি না, কারণ ওরা বড় হয়েছে, ওদের হয়তো ভালো নাও লাগতে পারে, তাই জন্য নামগুলো উল্লেখ করছি না। আমার আর এক বোন, যে আমার সাথে সারাক্ষণ থাকে, তোমাদেরকে একদিন দেখাবো তাকে। সেই বোন প্রচুর সাথ দিয়েছে, অফিস করে আসতো, এসো আমার সাথে সাথে থেকেছে, আমার কী প্রবলেম হচ্ছে না হচ্ছে, রাত্রিবেলা জেগে, আমার যেহেতু রাতে ঘুম হতো না, রাতেরবেলা জেগে আমার সাথে গল্প করা। এই দুটো ভাই বোন আমার জন্য প্রচুর করেছে। তারপরে যারা করেছে আমার মাসিরা, ছোট থেকে ওদের ওদের মানে আমার প্রতি অনেক অবদান আছে, অনেক। যেই মানুষগুলো প্রতিটা দিন খবর নিয়েছে আমার, সকাল বিকাল, সে হচ্ছে আমার মাসিরা। প্রচুর 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 অবদান, আমার প্রেগনেন্সির সময় প্রচুর অবদান তাদের আছে। এবার টপিকটা চেঞ্জ করলাম, তাদেরকে নিয়ে না একদিন অন্যদিন একদিন গল্প বলবো, ছোটোবেলার গল্প আমার। তারপর যাই হোক, আমার এরকম হসপিটালে আমি তো এবার, হ্যাঁ যেটা বলার ছিল, দুর্গা পুজোর পর আমার এরকম একদিন হঠাৎ ডাক্তারবাবু আমাকে বলেছিলেন একটা ইঞ্জেকশন দেবো, ইঞ্জেকশন দেওয়ার পর খেয়াল রাখবে বেবি নড়ছে কিনা। আর এই জিনিসটা তোমাদেরকে বলছি, কেউ যদি কিছু তোমার মাথায় ঢোকায়, সেটা নিয়ে তোমার মাথার মধ্যে ঢুকবে আর সেটা নিয়ে তুমি ভাববে। ডাক্তারবাবু যেহেতু আমাকে ইঞ্জেকশনটা দেওয়ার সময় এই কথাটা বলেছিল, আমার মাথার মধ্যে ঢুকে গেছিল আমার বাচ্চা নড়ছে কিনা আমার পেটে, আমাকে সেটা খেয়াল রাখতে হবে। আর হলো কি, পরের দিনই আমি ফিল করছি সারা রাত জেগে আমার বাচ্চা আমার পেটে কিন্তু নড়ছে না। সকাল হয়ে গেছে, মা অনেক অনেক করেছে, মানে মানে কী বলবো, যত বলবো তত কম বলা হবে। মা আর শাশুড়ি মুখে মুখে খাবার দিয়েছে, মুখে মুখে। আমি তো প্রথম দিকে যা খেতাম তাই বমি করে উঠিয়ে দিতাম, মানে একদমই খেতে পারতাম না, খেতাম সবই খেতাম কিন্তু খেয়ে সাইডে বমি করে দিতাম। প্রথম 5 মাস মতো এরকম হতো, তারপর 6 মাস থেকে সব কিছু নর্মাল হয়ে গেছিলো, আমি সবই খেতাম, কোনো কিছুতে কোনো অসুবিধা হতো না। মা আমাকে খেতে দিয়েছে সকালবেলা, আমি তো খাবো না। আমি এবার মনে মনে ভাবছি আমাকে তো সত্যি তো মাকে জানাতে হবে, আমি আর চেপে থাকলে হবে না, আমার বাচ্চা নড়ছে না। মাকে আমি বললাম, মা আমার কিন্তু মা তোমাকে আমি একটা কথা লুকিয়েছি, একটা কথা বলবো। তো মা বলে, হ্যাঁ বল। মা আমার না পেটে বাচ্চাটা নড়েনি কালকে রাত্রির থেকে, আজ সকাল 11টা হয়ে গেছে। আমি একটু বেলা করে উঠতাম, আমার সারা রাত যেতে ঘুমাতাম, 11টা সাড়ে 11টার সময় ঘুম থেকে উঠতাম। মা এখন 11টা বাজে, আমার কিন্তু বেবিটা নড়েনি। মা বলে, তুই আমাকে সারা রাত বলিস নি? না মা বলিনি। মা বলে, তুই ভালো করে দেখতো নড়ছে কিনা। না, একবারও নড়েনি। আমার তো মাথায় ঘুরছে, ডাক্তারবাবু আমাকে বলেছে বাচ্চা নড়ছে কিনা দেখো। আমি আমার হাজব্যান্ডকে ফোন করতাম, হাজব্যান্ড বলে তুমি এক্ষুনি বেরিয়ে আসো। ডাক্তারবাবুর সাথে কথা বলেছে, ডাক্তারবাবু বলেছে এমনিতেই ওকে অ্যাডমিট করতে হবে, বেবি নড়ছে না মানে তো এটা একটা মানে বিশাল বাজে জিনিস। তো তারপর আমি মানে রীতিমতো চলে গেলাম হসপিটালে যেতে আমাকে সাথে সাথে অ্যাডমিট করে নিল, অ্যাডমিট করে আমাকে একটা রুমে নিয়ে গেছে। আমি প্রথমেই বলি হসপিটাল খুব ভয় পাই, কারণ ছোটোবেলায় একবার আমার একটা দুর্ঘটনা ঘটেছিল, একটা না অনেকগুলো ঘটেছিল, তার মধ্যে একটা ঘটেছিল, তারপর থেকে আমি হসপিটাল খুব ভয় পাই। সেই গল্পটা একদিন তোমাদের অন্য একদিন করবো, কী কী দুর্ঘটনা আমার সাথে ঘটেছিল ছোটোবেলার গল্প যেদিন করবো সেদিন বলবো। তো আমি হসপিটালে খুব ভয় পাই, আমাকে একটা রুমে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমাকে শুয়ে টুয়ে দিল, কী সব মেশিন ফেশিন লাগিয়ে দিল, আমি অত জানি না মেশিনের নাম, যাই হোক আমাকে সব মেশিন ফেশিন লাগিয়ে দিল। লাগিয়ে দিতে আমাকে বলছে, আমার হাতে একটা সুইচ দিয়েছে, বলছে তুমি বেবি নড়ছে কিনা তুমি দেখো, আর যদি নড়ে তুমি সুইচটা টিপতে থাকবে, যতবার নড়বে তুমি ততবার টিপতে। আমার তো দেখছি বা বেবি নড়ছে, লাথি মারছে, মানে ফিল করছি লাথি মারছে, আমি সুইচটা টিপতে থাকছি। 1 থেকে 2 মিনিটের মধ্যে 8বার নাকি আমি সুইচটা টিপে দিয়েছি। তো আমাকে একটা সিনিয়র নার্স এসে বলছে যে তুমি এরকম বলছো তোমার বেবি নড়ছে না, তো তুমি 8বার সুইচ টিপে দিয়েছো। তো আমার ডাক্তারকে ডাকবো। তো আমার ডাক্তার এসে বললো, কী সমস্যা হলো আবার তোমার? আমার ডাক্তারবাবু, আমার না কালকে রাত্রি থেকে আজ সকাল অবধি বেবি নড়েনি, তো এখন নড়ছে। তো যাই হোক ডাক্তারবাবু লাগছে, আমি ডাক্তার তার আমাকে ছেড়ে দিন, বেবি যখন নড়ছে আমি হসপিটালে অ্যাডমিট থাকবো না। বলছে আর নয়তো আমাকে ডেলিভারি করে দিন। তো ডাক্তারবাবু বললো, না এখন তো সময় হয়নি, আরও 2 সপ্তাহ 3 সপ্তাহ পর, এখন সময় দেরি আছে, তো তোমাকে নভেম্বরের মাসে শেষের দিকে করে দেবো। আমার ডেট দিয়েছিলো ডিসেম্বরের 8 তারিখে। আর ঠিক আছে, তাহলে কি আমাকে হসপিটালে থাকতে হবে? হ্যাঁ, তোমাকে হসপিটালে থাকতে হবে। তো ঠিক আছে, সুস্থ আমি সব কিছু, তাও হসপিটালে থাকতে হবে, এটা একটা আমার মানে রাগ। তো যাই হোক হসপিটালে ছিলাম। তো আমি সেদিনকার সিঙ্গেল কেবিন পাইনি আমার হাজব্যান্ড, তো আমি শেয়ারিং কেবিনে ছিলাম, কারণ সেদিনকার সিঙ্গেল কেবিন পাওয়া যায়নি।
তো আমি মানে যার সাথে ছিলাম শেয়ারিং টেবিলে, তার সাথে আমার এখন খুব ভালো সম্পর্ক। যাই হোক, তো আমি মেয়েটিকে বলি যে তোমার কাছে তোমার বেবি নেই কেন, তোমার কী হয়েছে? বলে আমার বেবি এনআইসিউতে আছে, আমার বেবি এরকম একটু সমস্যা হয়েছে নিঃশ্বাসে, ওই জন্য এনআইসিউতে আছে, আজকে 3 দিন হয়ে গেল, আমাকে এনআইসিউতে গিয়ে গিয়ে ওকে দেখে আসতে হচ্ছে। আমার তো শুনে হয়ে গেছে যে এরকম এনআইসিউতে বাচ্চা হওয়ার পর বাচ্চা মায়ের কাছে নেই। তো যাই হোক, সেদিন রাত্রিটা যে কীভাবে হসপিটালে কাটিয়েছিলাম তোমাদেরকে কী বলবো, অন্ধকার, মানে সে ঘুম আসছে না সারা রাত, তার মধ্যে ও বাচ্চার কাছে এনআইসিউতে গিয়ে বসে আছে, স্বাভাবিক ছোটো বাচ্চা, স্বাভাবিক ব্যাপার। তো সারা রাত আমি মানে ঘুমাতে পারিনি, সকালে ঠাকুরকে ডাকছি, তুমি দাঁড়া মা, আমার সকালটা করে দাও, আমাকে ছুটি দিয়ে দাও, বাড়ি চলে যাবো, মায়ের কাছে চলে যাবো, আমার ভালো লাগছে না। তো যাই হোক, যাওয়া হোক, মানে সকালটা হয়েছে, আমি তো সকাল থেকে মানে অস্থির হয়ে যাচ্ছে। আমার যে মাসি ছিল তাকে বলছি, মাসি আমাকে ছেড়ে দিতে বলো, ডাক্তারকে এসে বলছে দাঁড়াও, সময় হলে ঠিক ছেড়ে দুপুরে খাবার খাবে, তারপরে খাবার আমি খাবো না, আমাকে ছেড়ে দিতে বলবো। তো যাই হোক, দুপুরে খাবার দিয়েছি, আমি খাইও নি, আমি বলছি মাসি তুমি খেয়ে নাও, আমি খাবো না। তারপর আমি উপর থেকে দেখছি আমার বর এসে গেছে, আমার শান্তি, আমার বরকে দেখেছি আমি, না আমার বর এসে গেছে, আমাকে এক্ষুনি চলে যাবে। তো যাই হোক, আমাকে তারা ছুটি টুটি করে নিয়ে চলে গেছে। ওই জিনিসটা আমার মাথার মধ্যে এবার ঘুরছে যে বাচ্চাটা হওয়ার পর ওর বাচ্চাটাকে এনআইসিউতে নিয়ে গেছে, আমার সাথে এরকম কিছু হবে না তো। এবার আমাকে ডেট দিয়েছে নভেম্বরের 23 তারিখ, এতে তোমাদের রেহানের বার্থডে। তো আগের দিন আমার ভাই চলে এসছে, আমার ভাই, তারপর আমার আর একটা ভাই, মানে আমার দেওর, আমার মানে মামা শ্বশুরের ছেলে, সে কল্যাণীতে থাকে, সে চলে এসছে আমার জন্য। আমার আর একটা ভাই, তো সব ভাই টাইরা মিলে, মানে সবাই মিলে চলে গেছে আমার কাছে, আমার বোন সবাই মিলে চলে গেছে, আমার সাথে আছে। এবার আমার বর ওর বন্ধুর গাড়ি নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমাকে বললো তুমি জামা করো, তোমাকে কালকে তোমার হসপিটালে ভর্তি আছে, তোমাকে এখানে একটা গোল পাক খাইয়ে নিয়ে আসি। তো গাড়িতে উঠেছি, সবাই বক বক করছে, ওরা নিজেদের মধ্যে হাসাহাসি করছে, আমার কিছু ভালো লাগছে না। তারপর ওরা গিয়ে চা খাচ্ছে, কফি খাচ্ছে, আমাকে বলছে খেতে, আমি না না, আমি আজ কিছু খাবো না। তো আমার তো রাত্রিবেলা 9টার মধ্যে খেয়ে নিতে বলেছিল, ওষুধ ছিল, আর তারপর বলেছিল সারা রাত কিছু খেতে না। তো যাই হোক, আমার মাসির ছেলে, মানে আমার ভাই, ও আর আমি কী করেছিলাম, রাত্রিবেলা উঠে মাছ যাতে আমরা খেয়েছিলাম, ফ্রিজ থেকে খাবার বার করে খেয়েছিলাম। ও আমাকে বলেছিল দূর কিছু হবে না, চল খাই। তো আমরা দুজন মিলে খেয়েছিলাম, খাবার বার করে খেয়েছিলাম। তো পরের দিন সকালবেলা, এবার তোমাদেরকে কী বলবো, আমার মা তো আমাকে, মানে আমি চান টান করে রেডি হওয়ার পর মা আমাকে দুটো এরকম চুল বেঁধে দিয়েছে, কলা বিনুনি বেঁধে দিয়েছে। মা বলছে আমি তোকে একবারে রেডি করেই পাঠাবো। তো ওরকম দুটো চুল বেঁধে দিয়েছে, বেঁধে দিয়েছে। আমি তো শুধু জোরে কেঁদে যাচ্ছি, আমাকে দেখে আমার মাও হাওয়া হাওয়া করে কাঁদছে, আর কাঁদছি, কষ্ট পাচ্ছি। এবার বলতে পারছি না কী জন্য কষ্ট পাচ্ছি, নিজে মানে আমি যে কাঁদছি কেন সেটা কারণটাই আমি জানি না। তো যাই হোক, একটা তো টেনশন তো দেখো প্রত্যেকটা মেয়েদের মনেই থাকে যে এরকম বেবি যেন সুস্থ সবল হয়, তাই না? তো যাই হোক, আমাকে গাড়ি করে নিয়ে যাচ্ছে। এবার মাকে বলেছে তোমাকে আমার সাথে যাওয়ার দরকার নেই, তুমি পুজো করে তুমি আসতে দিলে আসবে, কারণ আমার 1টার সময় ওটি টাইম ছিল। তো তুমি 1টার সময়, তো তুমি 11টার সময় আসতে দিলে বেরোবে। তো আমার ভাই আমার সাথে সব গেছে, তো গাড়িতে ওরা গল্প করছে নানা রকমের, ওদিকে মানে আমার রাগ হচ্ছে, আমি শুধু কাঁদছি, আর আমার বর আমাকে লুকিং গ্লাস থেকে দেখছে যে এরকম আমি কাঁদছি, আর ওরা হাসাহাসি করছে আমার কান্না দেখে। তারপর আমাকে বলছে কাঁদিস না, তারপর আমার বড় বলছে নেবো না, কিছু হবে না, সব ভালো হবে। তো আমি তো ওদের কথা আমার কিছু ভালো লাগছে না, আমার হচ্ছে আমার ঠাই করে মেরে দিই, বক বক করছে ওরা আমার কানের সামনে, ওরকম। যাই হোক, তো এবারে গিয়ে হসপিটালে নিয়ে গেছে। আমি এমন কেঁদেছি যে আমার মুখ খুব লাল হয়ে গেছে। তো নার্সরা আমাকে, মানে একটা রুমে আমাকে নিয়ে গেছে, ওখানে মানে নার্সরা ভয় পেয়ে গেছে, সবাই বলছে এরকমভাবে ও কাঁদছে, ওর কোনো সমস্যা হচ্ছে শরীরে, ওই জন্য কাঁদছে। আমাকে বলছে তোমার কোনো সমস্যা হচ্ছে, আমি মানে ইশারা করে বলছি যে না আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি ঠিক আছি। তারপরে তুমি তাহলে কাঁদছো কেন কাঁদছি, তো সেটাই আমি বলতে পারছি না, কাঁদছিটা কেন। তো যাই হোক, তো বললো, এবার হট করে বলছে আমাকে 9টার মধ্যে হসপিটালে আমার বর নিয়ে চলে গেছে। তখন 9:45 মতো বাজে, আমাকে বলছে তোমাকে এখন ওটি প্রেস করাবো, তোমাকে এখন ওটিতে নিয়ে যাবো। আমি তখন আমি কথা বলেছি, আমার বাড়ির লোকেরা জানে আমার 1টার সময় ওটি, আমাকে এখন ওটিতে নিয়ে যেতে হবে। বলছে না, তোমার হাজব্যান্ডকে জানানো হয়েছে, তোমার হাজব্যান্ড পারমিশন দিয়েছে, বলেছে যে এরকম, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমি ডাক্তারবাবুকে বলেছিলাম, মানে আমার মনে ছিল না, আমি ডাক্তারবাবুকে একদিন বলেছিলাম, ডাক্তারবাবু আমার যেদিন ডেলিভারি হবে সেদিন ফার্স্ট ওটিটা আমার করলেন। ডাক্তারবাবু ওইটা মাথায় রেখে দিয়েছিল আমার কথাটা। তো ডাক্তারবাবু বলছে ওকে বলো, ও তো নিজেই আবদার করেছিল আমার কাছে ফার্স্ট ওটিটা করার জন্য, তো ওটাই আমি ফার্স্ট ওটিটাই আজকে করবো। তো যাই হোক, তো আমাকে এরকমভাবে ড্রেস ফ্রেস পরে এবার ট্রলি করে নিয়ে যাচ্ছে, দেখি আমার ভাই আর আমার বর দাঁড়িয়ে আছে। আমাকে খাদ্য দেখে আমার ভাই আমাকে বলেছিল তুই কাঁদিস না, হ্যাঁ এরকম বলেছিল, কাঁদিস না, তুই কষ্ট হয় না। আমি ওকে বলছিলাম মামাকে জানিয়েছি, সেগুলো আমি সবাইকে জানিয়ে দিয়েছি, তুই একদম টেনশন করবি না। যাই হোক, তো আমাকে এবার এরকম উঠিতে নিয়ে গেছে। এবার ডাক্তারবাবু বলছে, এরকম এসে বলছে তোমার এরকম মুখ লাল হয়ে গেছে, তুমি যদি এত কাঁদো বিপি হাই হয়ে যাবে, তোমার শরীরে কষ্ট হবে, বাচ্চাটা ডেলিভারি করতে আমাদেরও সমস্যা হবে, তুমি কেঁদো না, তুমি কাঁদলে তোমার শরীর খারাপ হতে পারে, এতে সমস্যা হতে পারে। না না ডাক্তারবাবু, আমি আর কাঁদবো না। তো যাই হোক, মানে এবার তোমরা যারা মা হয়েছে তারা তো সবাই জানো যে এরকম কিছুক্ষণের মধ্যে মানে
বাচ্চার যে আওয়াজটা যখন আমার কানে এসছে, মানে তখন তো মানে আমি আনন্দে আত্মহারা, মানে আনন্দে আত্মহারা। তার আগে আমি মাকে বলতাম, মা আমার বাচ্চাটা কালো হবে না তো, মা আমার বাচ্চাটা রোগা হবে না তো? মা বলতো, না তোরা কি রোগা আর তোরা কি কালো, যে তোদের বাচ্চা কালো? আমার মা, আমি একদিন স্বপ্ন দেখেছিলাম একটা কালো বাচ্চা হয়েছে। আমার মা, আমি একদিন স্বপ্ন দেখেছি, মা বলছে না না তোর বাচ্চা কালো হবে না। তো যাই হোক, আমার স্বামী যখন রেহানকে নিয়ে এলো, দেখে তো সাদা ছোট্ট বাচ্চা। তো এরকম কালের কাছে দিল, দিতে আমাকে, আমি পড়বা বলছে, আমি ডাক্তারবু, আমি না, বাবাকে তখন বললো যে নাম্বারটা দেখে নাও, ওর হাতের নাম্বারটা, ওর হাতের নাম্বারটা 10 ছিল, আমার হাতের নাম্বারটা যেটা লাগানো ছিল সেটা 10, দেখো নাম্বারটা দেখে নাও কত। আর আমি 10। বললো যে ঠিকঠাক দেখছো তো? বললাম হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক দিচ্ছি। তখন বললো তোমার বাচ্চা একদম সুস্থ, তোমার মাথার কাছে দিয়ে দিচ্ছি, অবজারভেশন রুমে তুমি আজকে দিনটা থাকবে, তোমার মাথার কাছে দিয়ে দিচ্ছি। না, বললাম ঠিক আছে, আমার মাথার কাছে দিয়ে দিই। আমি তো এবার শান্তি, এবার আমাকে নিয়ে তোমার যা ইচ্ছা করো, আমার কোনো শরীরে কষ্ট হবে না, কিছু হবে না, আমার বাচ্চাও সুস্থ, আমার আর কোনো শরীরে কষ্ট হতে পারে না। তো যাই হোক, তারপর রিয়ানকে দিয়ে দিয়েছে। আর আমাদের হসপিটালটাতে একটাই প্রবলেম, ফোন অ্যালাউ, ফোন মানে আমি যে ছিলাম ফোন অ্যালাউ ছিল না। আর মানে ছবি তুলে যে প্রথম দিন বাড়ির সবাই নিচে অপেক্ষা করছে, প্রত্যেকটা মানুষ তো আমার বাড়ি অপেক্ষা করছিল আমার জন্য। তো যাই হোক, বাচ্চাটাকে দেখার জন্য, বাচ্চাটা কীরকম হয়েছে, ছবি তুলতে দেয়নি, একটা সমস্যা ছিল হসপিটালটা। এই হসপিটালটা মানে কী বলবো, মাতৃভবন যারা জানো, ভীষণ ভালো হসপিটাল, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি তো ভিআইপি কেবিনে ছিলাম, মানে ভিআইপি না, ভিভিআইপি কেবিনে ছিলাম, মানে ভীষণ ভালো, মানে সমস্ত কিছু ভালো, সমস্ত ভালো। কিন্তু একটা সমস্যা, ফোন অ্যালাউ। যাই হোক, ওই 5-7 দিন ফোন নয় ইউজ করলাম, বাচ্চা নিয়ে সময় কাটবে। আর একদিকে ঠিকই, বাচ্চা ফোন থাকলে হয়তো মারা বাচ্চার দিকে মানে নজর দেবে না বা কিছু, ওই জন্য হয়তো ফোন অ্যালাউ করবে না। যাই হোক, তো এখন এবার আমার মাথার মধ্যে সব কিছু হয়ে যাবে, এবার মাথার মধ্যে ঢুকে গেছে যে আমার বাচ্চাটাকে আজকে আমাকে সারাদিন খেয়াল রাখতে হবে, আমার শরীরে যতই কষ্ট হোক চোখ বন্ধ করে ঘুমালে হবে না। ডাক্তারবাবু বলছে, ডাক্তারবাবু আমার কিন্তু না এরকম সার এসে গেছে। যে কি? আজ হ্যাঁ, আমার ডাক্তারবাবু আমার সার এসে গেছে। পাটা আস্তে আস্তে করে নাড়ানোর চেষ্টা করছি, মানে আমাকে ঠিক থাকতে হবে আমার বাচ্চাটাকে দেখার জন্য। তো যাই হোক, এবার নিয়ে গেছে, এরকম আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিল, আমি হাজব্যান্ডকে বললাম কি জানো কী হয়েছে? তখন ওই ইশারা করে বললো, না আমি ছেলে। হ্যাঁ, মানে একদম মানে আমার কোনো কিছু মানে যে ওই শরীর নেতিয়ে পড়া, এই পড়া ওই পড়া কিচ্ছু না। তো যাই হোক, আমি ছেলে বলে দিয়ে, তুমি যাও, তুমি ঠিক আছে? বললাম আমি আমি একদম ঠিক আছে, একদম ঠিক আছে। তো নিয়ে গেলে আমি দেখছি আমার বাচ্চাটাকে, আমি 1 নম্বর মানে অবজারভেশনে 1 নম্বর বেডের মধ্যে আমাকে রেখেছিল। তো যাই হোক, তো দেখি ছোটো 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 বাচ্চা রাখা, আর আমি তো বাচ্চাটাকে দেখেছি, আমার বাচ্চা হয়েছিল 3 কেজি 700, মানে যতগুলো বাচ্চা ছিল সব থেকে গলু মলু বড়ো বাচ্চা আমার। তো আমি দেখছি আমার বাচ্চাটাকে আমাকে খেয়াল রাখতে হবে সারা রাত সারাদিন। আর কালকে তো আমি চলে যাবো, আমার কেবিনে বাচ্চা নেই, তখন আমার বাচ্চাকে আর কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। তো যাই হোক, তো এরকম আমি ভিতর থেকে শুনতে পাচ্ছি আমার হাজব্যান্ডকে এখন দেখাতে নিয়ে গেছে। আমার হাজব্যান্ড বলছে, এরা নার্সগুলোকে একটা ছবি তুলবো, তো না ছবি তোলার অ্যালাউ নেই, ছবি তুলতে পারবেন না এসে। তো যাই হোক, তোলেনি। তো নিয়ে ওকে ভেতরে নিয়ে আবার চলে এসছে। তো আমার পরেই একটা নেপালি বাচ্চা হয়েছিল 1/2 ঘন্টা পরে। তো ওকেও নিয়ে এসে আমার পাশের বেডে রেখেছিলো। তো ওর বেবিটাকে আমার বেবিটাকে একসাথে বারবার নিয়ে গিয়ে ওই লাইটের তলাতে রাখছিলো, মানে আর লাইটের তলার যে বেডটা আমার একদম বেডের পাশে। তো আমি না হাতে চ্যানেল করা, ক্যাটিটাল, আর আমার যেহেতু মানে প্রচুর ব্লিডিং হয়েছিল, তার জন্য আমার পেটের ভেতরে একটা ডেন্ট ঢোকানো ছিল। ওই ডেন্ট, তারপরে কি বলবো, মানে সমস্ত কিছু, ডেন্ট, ক্যাটিটাল, হাতের চ্যানেল, সেলাইয়ের ব্যথা, হ্যাঁ, সমস্ত কিছু নিয়ে মানে আমার কোনো ব্যথা শরীরে কিছু নেই, আমার সব মাথা থেকে উঠে গেছে। আমার বেবিটাকে আমাকে সারাদিন আজকে চোখের দৃষ্টিতে রাখতে হবে, আমার বেবিটা আমার পাশেই আছে। আর নার্সকে সারাদিন জ্বালিয়ে হয়েছে আমার বেবিটাকে আমার কাছে নিয়ে আসো, না আদর করো। আর 14 বার ওরা নিয়ে আসতো, আদর করছিলাম সারাদিন। আমি দেখছি অবজারভেশন রুমে যত পেশেন্ট ঢোকাচ্ছে সবাইকে আমার নেতিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ে আছে। ভোর 3টের সময় আমি এবার ডাক্তার বলে সবাই নার্সগুলোকে বলছি যে সিস্টার আমার বেডটাকে তুলে দিন, আমি উঠে বসবো। বলছি কী? আমি বলছি হ্যাঁ আমি এরকম উঠে বসবো। বলছে না এখন না, দাঁড়াও, 5টার সময়তে ব্রাশ করাবে মাসি, তারপর তোমাকে স্যুপ টুপ দেওয়া হবে, খাবে, তারপর। না আমি এখনই উঠে বসবো, আমি এখন যদি উঠে না বসি তাহলে আমার শরীর খারাপ করতে পারে। আর তুমি বলছো তুমি ঘুমাচ্ছ না কেন? তুমি ঘুমাও, প্রতিটা পেশেন্ট ঘুমাচ্ছে, তুমি সারা রাত সারাদিন তুমি জেগে বসে আছো, জেগে আছো, তোমাকে দেখছি। আমার না আমি ঘুমাবো না, আমি কালকে ঘুমাবো। যাই হোক, এরকম। তো আমার বেডটা বললো, দাঁড়াও একটু পরে, তুমি একটু শো, পরে একটু পরে তোমাকে বেডটা তুলে দেবো, তোমার না প্রত্যেকেরই বেড তুলো, তোমারটাও তুলে দেবো। তো আমার ঠিক আছে। তো 5টার সময়তে এরকম বেড তুলে দিয়েছে। ওইটা আমি একদম মানে সোজা হয়ে বসেছি, মানে দেখানোর চেষ্টা করছি মানে আমি সুস্থ, আর আমাকে এখন বাড়ি দিলে হয়ে যায়। তাই হোক, আমি উঠে এরকম বসেছি, বসতে তারপর ব্রাশ করেছি, ব্রাশ করার পর স্যুপ দিয়েছে। আমি স্যুপ কিছু খাবো না। তো বলছে তোমার 10টার সময়, তুমি যখন একদম শরীর টরীর তোমার সব ঠিক আছে, ওকে আছে, তোমার 10টার সময় কেবিনে নিয়ে চলে যাও। তো অবজারভেশন রুম আর আমার ভিআইপি কেবিনটা একদম পাশে। তো মানে একদম অবজারভেশন রুমের একদম পাশে, মানে ওই অবজারভেশন রুম থেকে আমার ভিআইপি কেবিনটা মানে ওর মধ্যে যাওয়া যায়, মানে একদম অ্যাটাচ করা। তো
আমাকে বলছে দাঁড়াও ট্রলি নিয়ে আসি। আমার কিচ্ছু আনতে হবে না, আমি একটা হেঁটে চলে যাবো এখান থেকে, একটুখানি আমার বেবিটাকে নাও, হয়তো আমাকে দাও, আমি করে নিয়ে চলে যাবো। যে না, তোমার এরকম ব্রেন ঝোলানো, তারপর হাতে এরকম চ্যানেল করা, সমস্ত কিছু ক্যাথিড্রাল এসে তুমি কী করে একা একা, আমি হেঁটে চলে যাবো। আমি হেঁটে গেছি। প্রথম নার্সরা ওইটা দেখে অবাক হয়েছিল যখন আমি হেঁটে কেবিনে গেছি। তো যাই হোক, তারপরে তো ঠিক আছে, প্রথম দিন তারপর সবাই বাড়ির লোকেরা এলো, সবাইকে দেখে তো খুব আনন্দ পেয়েছি পুচকুটাকে দেখে এসে। 3 নম্বর দিনে হলো কি, হঠাৎ মায়ের মন, মা হয়ে গেছি, মায়ের মনকে তো বলে না, মা সমস্ত কিছু সবার প্রথম বোঝে। আমি দেখছি আমার বেবিটার গায়ের রং সাদা থেকে আস্তে আস্তে হলুদে লাগছে। আমার মনে মনে একটু সন্দেহ হচ্ছে। আমি আমার বরকে বললাম যে দেখো না, ওর গাটা না একটু হলুদ হলুদ লাগছে। যে না, লাইটে জ্বালানো কেন, না গো, আমি তো 2 দিন দেখলাম, ওকে কোলে নিয়ে দেখছি সারাক্ষণ, ওর গাটা একটু হলুদ হলুদ লাগছে। তো যাই হোক, তো ডাক্তারেরও সন্দেহ এবার হয়েছে যে বেবি গা হলুদ। তো আমি তো মোটা, আমার স্টিচ হয়েছিল, আমার টেস্টিং হয়নি। তো যাই হোক, তো এরকম গাটা হলুদ, ডাক্তার বললো এরকম একটা কালকে ওর জন্ডিস টেস্ট করতে হবে। আর আমি বললাম হ্যাঁ হ্যাঁ ডাক্তার করুন, তো বাড়িতে এসে সমস্যা হবে, তার থেকে হসপিটালে থাকতে থাকতে এটা হয়ে যাওয়াই ভালো। তো টেস্ট করতে ওর জন্ডিস ধরা পড়লো। জন্ডিস ধরা করতে এবার ডাক্তার বললো যে আমার তো মানে তোমাকে কী বলবো, আমি জানে গেছি, মাসি নিয়ে গেছে, ওই ছোট্ট ছোট্ট হাতগুলোর মধ্যে মানে ছুটিয়ে টেস্ট করেছে এই জায়গাগুলোতে, মানে আমার না দেখে মুখটা ফেটে যাচ্ছে, আমার ছোট্ট বাচ্চার ছোটো হাতগুলোর মধ্যে ফুটিয়ে টেস্ট করেছে। তো পরের দিনের মানে সেদিনের বিকালের রিপোর্টটা দেখে বললো যে ওকে আবার টেস্ট করতে হবে কালকে। আমি ডাক্তারবাবু আবার ওই হাতের মধ্যে টেস্ট করবেন, ছুঁচ ঢুকিয়ে বললো হ্যাঁ টেস্ট করতে হবে, কিছু তো করার নেই। তো আমি বললাম ঠিক আছে করবেন। তো পরের দিন এরকম টেস্ট করেছে, আবার টেস্ট করতে বলছে ওকে এনআইসিউতে নিয়ে যেতে হবে, ব্লু লাইটে তাহলে রাখতে হবে একটা দিনে যদি না হয় 2 দিন। আমি তো মানে এবার ওর যে ডাক্তার সে আমাকে মানে আমাদের টস করে চোখ থেকে জল পড়ছে কথাটা শুনে, আর ওর যে ডক্টর সে বলছে কাঁদবেন না, এই জন্য আপনাদের মা থেকে কোনো কথা বলতে নেই। আমার আর কাঁদবেন না মা, আমি আমার বাচ্চাটা আমার কাছে সারাদিন সকাল থেকে আছে, আমি নিচ্ছি কোলে। আর আমার যে মাসি ছিল না, সে খালি বলতো, আমি খালি বলতাম মাসি ওকে আমার কাছে দাও না, তুমি ও আমার কাছে থাক, তুমি ঘুমাও। আরে আমার ঘুম আসবে কোথা থেকে, আমার বাচ্চা, আমার ছোটো বাচ্চা, আমি কোলে নিয়ে সারাক্ষণ রাখবো, আমার তো ঘুম আসে। তো যাই খালি ভাবতাম যে বাড়ি চলে যাবো, তারপর আমার বাচ্চাটা আমার কাছে থাকবে, তখন মাসি আর ওস্তাদি করতে পারবে। যাই হোক, তো আমি ভাবছি আমার বাচ্চাটাকে ইউনিভার্সিটি নিয়ে যাবে, যেটার জন্য আমি এত টেনশন করলাম সেটাই হলো। হয়তো দেখো ঠাকুর যেটা করে ভালোর জন্য, হয়তো যেটা বলছিলাম ঠাকুর যেটা করে ভুলের জন্য। দেখো বাড়িতে নিয়ে এসে যদি ওর জন্ডিসটা ধরা পড়তে, তার তো খুব খারাপটাই হতো না, তখন কিছু করার ছিল না। তারপর আবার হসপিটালে ভর্তি করা এসে তখন সবার আরও মন খারাপ হতো। হসপিটালে থাকতে থাকতে হসপিটালে মানে সব কিছু ভালোভাবে সুস্থভাবে বাড়ি আসাটাই ভালো। তো যাই হোক, ওকে আমি রাতের বেলা তখন 9টার সময় ওকে কোলে ওর সব জিনিসপত্র দিয়ে ওকে মাসির সাথে গিয়ে দিয়ে এলাম। দিয়ে আসতে আমি তো খুব কাঁদছি। তো মানে 5 মিনিট অন্তর মাসিকে বলছি মাসি চলো এনআইসিউ রুমে নিয়ে চলো, আমি ওকে দেখে আসবো। আজকে এনআইসিউ রুমের নার্সগুলো এত বাজে ছিল, সবাই মিলে আমাকে বলছে যে তুমি যদি এবার এতবার এসে এরকম ডিস্টার্ব করো তাহলে তোমার বাচ্চা সুস্থ হবে না, ওকে লাইটের তলা থেকে 14 বার তোলাচ্ছ এ করছো। আমি দেখছি ও না মানে চোখের মধ্যে একটা এরকম পট্টি মতো লাগানো, আর ও বাচ্চা তো পট্টিটা না কোনো কারণে টেনে খুলে দিয়েছে। আমি যখন গেছি দেখি নীল লাইটটা ওরকম তাপ লাইট, আর চোখের ওরকম পট্টিটা খোলা। আমি খুব রেগে গেছি। আমি নার্সগুলো বলছি আপনারা থাকতে এরকম বাবা বাচ্চার চোখের এটা খুলে গেছে, আমরা দেখতে পারি না ঠিক আছে আমরা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, তো আমি সারা রাত তো কিছু খাইনি। তো ডাক্তার রাতেরবেলা যখন রাউন্ডে এসেছিলো তখন ডাক্তার খুব বকাবকি করেছিল, এরকম যদি 9টার সময় আমাদের খেতে দিয়ে দিত, রাতেরবেলা খাইনি, ডাক্তারকে জানিয়েছে, যেই ডাক্তার পাইতে ছিল তাকে জানিয়েছে। তো মাসিরা এরকম আলোচনা করেছে যে ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তারপর বলতে আমি বিপি চেক করছে, বিপি হাই, প্রচুর কেঁদেছি, বাথরুমে যাচ্ছি আর হাওয়া করে কাঁদছি, মুখ লাল হয়ে গেছে। নার্সগুলো আসছে সবাই মিলে, আর আমি কী করতাম বলো তো, অবজারভেশন রুমে সারাদিন ঘুরে বেড়াতাম, সারা রাত জেগে থাকতাম, জেগে সব বাচ্চাগুলোকে দেখতাম আর অবজারভেশন রুমে ঘুরে বেড়াতাম আর নার্সগুলোর সাথে গল্প করতাম। আমার সাথে সবার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, কারণ আমি খুব গল্প করতে ভালোবাসি, তাই জন্য ওদের সাথে গিয়ে সারাক্ষণ গল্প করতাম। আর তারপর ডেনটা খুলে দিল, ক্যাথিড্রালটা খুলে দিল, সমস্ত খুলে দিতে একদম ফ্রি হয়ে গেলাম। তো ডাক্তারবাবুকে সমস্ত নার্সরা বলেছে এরকম পেশেন্ট আমরা দেখি না, মানে যে পরের দিন উঠে দাঁড়িয়েছে বা একটুখানিও চোখের পাতা বন্ধ করেনি, ঘুমায়নি, একদম শরীর একদম ওকে, আর ও সারাক্ষণ হেঁটে বেড়ায়, ওই স্টিচ নিয়েও সারাক্ষণ হেঁটে বেড়ায়, এরকম পেশেন্ট হয় না। তো ডাক্তারবাবু এসে বলছে আমাকে পরদিন সকালবেলা, বোকা তুমি যেরকম কান্নাকাটি করছো, কী এমন হয়েছে, ওর তো কিছুই হয়নি, ওর একটা সামান্য জন্ডিস দেখা দিয়েছে, লাইটের তলায় আছে, আজকেই তুমি ওকে পেয়ে যাবে। তো যাই হোক, ডাক্তারবাবু যতই বোঝা, এখন আমার তো কিছুই ভালো লাগছে না, আমি গল্প করে দিয়েছিলাম বাড়ি কাউকে আসতে বারণ করে দেবে, তুমি খালি আসবে, তোমাকে বারণ করে দেবে। তারপরে 3টের সময় মাসি বললো যে যাও তুমি অবজারভেশন রুমে গিয়ে ওদের সাথে গল্প করো, তোমার ভালো লাগবে। আমি অবজারভেশন রুমে নার্সদের সাথে গল্প করতে করতে হঠাৎ দেখি একটা কাগজ, মানে যে সিকিউরিটি সে একটা কাগজ নিয়ে এলো। আমার না সন্দেহ হয়েছে এই কাগজটা নিয়ে এসেছে আমার ছেলেকে মনে এক্ষুনি নিয়ে আসবে, আমার ছেলেরই কোনো কাগজ হবে।
বলতে না বলতে একটা নার্স দেখি আমার ছেলেকে নিয়ে ঢুকছে, মানে আমার ছেলের মতো লাগে, এই তো আমার ছেলে। বলতে আমার তো আনন্দ, বলছে হ্যাঁ ও একদম এখন ঠিক হয়ে গেছে, মানে সব কিছু এখন ইয়ে আছে, ওই জন্য ওকে ছেড়ে দিয়েছে। আর আমার বাড়িতে একটুখানি ফোন করে জানিয়ে দাও আমার হাজব্যান্ডকে, আমার বাড়ির লোককে বলতে যে ওকে দিয়ে দিয়েছে আমার কাছে। তো বলে যাইও, তারপর তো সবাই এসছে, তারপর বললো যে পরের দিন এরকম তোমার ছুটি হয়ে যাবে। আমি হসপিটালে 7 দিন ছিলাম, 7 দিনের মধ্যে আমি 7 দিন, মানে 6 দিন ছিলাম, 7 দিনের মধ্যে আমার ছেলে ছিল। 6 দিন আমি একটুও ঘুমাইনি, একটুও ঘুমাইনি। কারণ সকালবেলার দিকটাতে আমি, মানে সবাই আসতো, মানে যারা ট্রেনিংয়ে ছিল মেয়েগুলো, তারা আমার কাছে এসে গল্প করতো। ট্রেনিংয়ের মেয়েগুলো আসতো, ওদের সাথে বসে বসে গল্প করতাম, দুপুরবেলাতে গিয়ে নার্সগুলোর সাথে গল্প করতাম। তারপর কী হয়েছে একটা কথা বলি, আমাদের হসপিটালে যে সিনিয়র নার্স ছিলেন তার মেয়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছিল। কারণ ও আর আমি একসাথে প্রেগনেন্সির সময় আমাদের ডাক্তার দেখা যেতাম, তো ওর মেয়ে হয়েছিল, তো অবজারভেশন রুমে ও 3 দিন ছিল। 3 দিন ছিল, আমি ওর সাথে গিয়ে কথা বলছিলাম, আমার খুব শরীরটা খারাপ করেছিল। তো ও আমাকে বললো তোমার ছেলেকে আমার দেখা হলো না, আমার শরীরটা খারাপ হলে। আমি কী করেছি, আমি আমার ছেলেকে কোলে নিয়ে, মাসি ছিল না সেই সময়, মাসি কোথাটা গেছিলো, আমি কী করেছি সোজা কোলে নিয়ে ওকে দেখাতে চলে গেছি। আর নার্সগুলো বলছে তুমি ওনাগুলো কোলে নিয়ে চলে এসছো, তুমি জানো তোমার স্টিচের মধ্যে লাগতে পারে এসে। আমি কিচ্ছু হবে না, আমি একদম ঠিক আছে, আমি আমার ছেলেকে কোলে নিয়ে এসেছি, আমি বুঝেই এসেছি। তো যাই হোক, তো 7 দিনের মাথায়, 6 দিনের পর 7 দিনের মাথায় যেদিন আমার ছুটি হবে সেদিন সকালবেলা আমি রেডি হয়ে মাসিকে বললাম মাসি তুমি 1 ঘন্টা ওকে এবার দেখো, আমি একটু ঘুমাবো, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আনন্দে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাবো বলে আমি 1 ঘন্টা একদম, মানে অঘোরে ঘুম যাকে বলে অঘোরে ঘুমিয়েছিলাম। ঘুমানোর পর মাসি এসে বলে তুমি ওঠো, বাবা চলে এসছে, তোমার হাজব্যান্ড চলে এসছে, আর তোমাদেরকে এবার চলে যেতে হবে। তখন আমার একটা বন্ধু ওই স্লিপিং ব্যাগগুলো দিয়েছিল ওরে আনতে। তারপরে তো ওই স্লিপিং ব্যাগের মধ্যে ওকে ঢুকিয়ে তারপরে উপর থেকে নিচে এলাম, আসতে গাড়িতে উঠলাম, মানে মনে যেন কী বলবো, শান্তি পেলাম, আমার ছেলেটাকে নিয়ে গাড়ি যাচ্ছি। এই ছিল আমার প্রেগনেন্সির গল্প। প্রত্যেকটা মেয়ে, মানে কেউ মন খারাপ করবে না, তুমি যদি জীবনে ভালো কিছু করে থাকো, কোনো সময় কোনো, মানে কারো যদি কোনো তুমি ক্ষতি না করে থাকো, তুমি জীবনে তুমি ভালো করে থাকো, তোমার সাথে ভালো হবে, এটা বিশ্বাস রেখো। ওরকম ভেঙে পড়বে না কেউ, কোনো কিছুতে ভেঙে পড়বে না। সময় ধৈর্য ধরবে, সময় যদি তুমি ধৈর্য ধরে থাকতে পারো, নিজের উপর বিশ্বাস রাখতে পারো, ভগবানের উপর বিশ্বাস রাখতে পারো, তোমার সাথে ভালো হবে, তোমার কেউ কোনোদিন খারাপ করতে পারবে না। আর সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর অযথা কষ্ট পাবে না, মনকে কষ্ট দেবে না, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবে, হাসি খুশি থাকলে শরীর মন দুটোই ভালো থাকে। আজকের মতো এইটুকুনি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, বাই, টাটা।